ঘুমের ঘোরে অনামিকা আফ্রিদের দিকে চেপে আসতে বেলি ফুলের সুবাস আরও তীব্র হলো। শ্বাস আটকে রইল আফ্রিদ। এত কাছে দুজন যে তার অনার্য ইচ্ছে শিহরিত হয়ে ডুব দিতে মন চাইল। বারবার শিহরণ দিয়ে উঠল সমস্ত দেহ জুড়ে। ইচ্ছে করে সরিয়ে দিল না অনামিকাকে, তবে অনামিকার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর এক মেয়ে, আসমান থেকে ভূমণ্ডলে নেমে আসা যেন এক ফুটন্ত পরী। ঘুমন্ত অনামিকা তাকে খুব করে কাছে টানছে, হাঁসফাঁস করে উঠল পুরুষালী সত্তা। ঘুম ভারী হয়েছে অনামিকার, তাই আস্তে আস্তে বেলি ফুলের মালাগুলো খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপরে। কিন্তু তবুও সুবাস মিইয়ে গেল না, বরং আরও তীব্র হলো। সকাল হতেই জেগে যায় অনামিকা, বাবুকে পরিষ্কার করে খাইয়ে দাইয়ে শাশুড়ি মায়ের কাছে চলে গেল। সবাই নাস্তা করতে বসেছে। অনামিকাকে রাতের শাড়িতে দেখতে এক পাশে টেনে নিয়ে গেলেন মাহরিন চৌধুরী। শাওয়ার নাওনি অনামিকা? মৌন রইল সে। রাতের শাড়ি এখনো তোমার পরনে কেন? প্রতিদিন সকালে তোমার চুল শুকনো দেখি কেন? ইয়ে মানে আসলেই তোমাদের মধ্যে এখনো কিছু হয়নি? কিছু বলতে পারলো না অনামিকা, তবে অস্বস্তি ফিল করলো। কাল রাতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন অনামিকাকে, যা চোখে পড়ার মতো। আর কেউ হলে তো ঝাঁপিয়েই পড়তো। শোনো, রাতে স্বামীর সাথে কিছু হোক বা না হোক, মেয়েদের প্রতিদিন সকালে গোসল করা উচিত। আসলেই আসলে করতে হবে না। বাবুকে আমার কাছে দিয়ে দ্রুত গোসল সেরে আসো। আর সব সময় সেজে গুজে থাকবে, নতুন নতুন শাড়ি পরবে। কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবে। শোনো, পুরুষ মানুষ নারীকে সবসময় পরিপাটি হিসেবে দেখতে চায়। যেই পুরুষ ঘরে শান্তি পায় সে কখনো বাইরে শান্তি খোঁজে না। আর ঘরে শান্তি পাওয়ার পরেও যেই পুরুষ আবারও বাইরে শান্তি খুঁজতে যায় সে হচ্ছে কাপুরুষ। তাই সবসময় সেজে গুজে পরিপাটি হয়ে থাকবে, বুঝেছো? মাথা নাড়ায় অনামিকা। তোমার সামনে কিন্তু অনেক বিপদ। হকচকিয়ে ওঠে অনামিকা। বিপদ? হ্যাঁ। কিসের? আস্তে আস্তে দেখতে পাবে। তবে আফ্রিদির মন জোগাতে হবে তোমার। এখন যাও। দ্রুত শাওয়ার নিয়ে বেরিয়ে এলো অনামিকা। ঠিক মতো চুলগুলোও মোছেনি। নতুন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে শাশুড়ির কাজে হাত লাগালো। কিছুক্ষণ পর মাহরিন চৌধুরীর কোলে ঘুমিয়ে পড়ল ছোট্ট আফিক। ওকে শুইয়ে দিয়ে আসো। কোলে নিয়ে রুমে এসে বাবুকে ঠিকঠাক মতো শুইয়ে চলে আসে অনামিকা। আবারও শাশুড়ির সাথে কাজে হাত লাগায়। হাত মুখ ধুয়ে নাস্তা করতে এলো নিশান। অনামিকার দিকে চোখ পড়ল, ব্যস্ত হয়ে কাজ করছে। আর চোখে খেয়াল করলো কোনো গয়না পরেনি অনামিকা। ফর্সা ঘাড়, বাহু টানা টানা চোখ। ভীষণ সুন্দরী মেয়েটা বলতেই হবে। গোসল করায় স্নিগ্ধ লাগছে। লম্বা লম্বা চুলগুলো থেকে পানি ঝরছে। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়ে মানুষের চুল থেকে পানি ঝরলেও বুঝি এত সুন্দর লাগে? চোখ নামিয়ে ফেলল নিশান। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হলো আফ্রিদ। দেখলো আফিক জেগে গেছে, বুকের উপর ভর দিয়ে সমানে কাঁদছে। বেডের কিনারায় চলে এসেছে, কিন্তু আফ্রিদ ধরল না। রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে তাকাতে দেখলো নিশান তাকিয়ে তাকিয়ে দেখছে অনামিকাকে। কিন্তু অনামিকার কোনো খবর নেই। আনারকলি, এই আনারকলি, কাকে ডাকছো? আনারকলি কই? আনারকলিকে? আনারকলিকে চেনো না? কাহিনী করছো? হতভম্ব হলেন মাহরিন চৌধুরী। সত্যিই তিনি আনারকলিকে চেনেন না। কোথাকার আনারকলি আবার? ভনিতা না করে আনারকলিকে বলো তার ছেলে কাঁদছে। আফ্রিদির কথা শুনতে চমকে উঠল অনামিকা। কোন আনারকলির ছেলে? দ্রুত এগিয়ে আসে অনামিকা। আমাকে বলছেন উনি। মিনমিন করে বলল অনামিকা। ও, বাবুকে নিয়ে আসো যাও। বাবুকে আনতে যায় অনামিকা। নাইলা খাতুন বললেন। আফ্রিদ এটা কেন বলল আপা? কোনটা? বলল যে আনারকলির ছেলে, আর তোমরা আনারকলিকে চেনো না। মৃদু হাসলেন তিনি। বোঝনি নাইলা, ছেলে তার বউকে ভালোবেসে আনারকলি বলে ডাকে। তাহলে বলল যে তার ছেলে কাঁদছে। নিশ্চয় ছেলেকে নিয়ে দুজনের মধ্যে মান অভিমান হয়েছে, তাই এমনটা বলেছে। আফ্রিদ কিন্তু তার ছেলেকে খুব ভালোবাসে। অভিমান থেকেই হয়তো এমনটা বলেছে। বাদ দাও এইসব। আর কেউ সন্দেহ করল না ওদেরকে। স্বস্তির শ্বাস ফেলেন মাহরিন চৌধুরী। কিছুক্ষণ পর বাবুকে নিয়ে ফিরে এলো অনামিকা, কিন্তু কোলে থাকতে চাইছে না। তা দেখে বাবুকে কোলে তুলে নিলেন মাহরিন চৌধুরী। কফি বানাতে পারো অনামিকা? পারি। তুমি বরং সবাইকে কফিটা বানিয়ে দাও, আমি বাবুকে কোলে রাখছি। আচ্ছা। বাবুকে আদর করতে লাগলেন তিনি। কফি বানানোই মনোযোগ দিল অনামিকা। এখানে এসে কফি বানানো শিখেছে সে। কফিতে আমি চিনি কম খাই ভাবি, আমার কফিতে চিনি কম দিও। আচ্ছা। শুনতে পায় আফ্রিদ। সেও বসেছে সবার সাথে। খেয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আফ্রিদকে দেখতেই তার কোলে যাওয়ার জন্য কান্নাকাটি লাগলো আফিক। দেখেও না দেখান ভান করলো আফ্রিদ। জাস্ট বিরক্তিকর একটা বাচ্চা, তাকে দেখলেই হলো কোলে উঠতে চায় খালি। আচমকা আফ্রিদের কোলে আফিককে তুলে দিলেন মাহরিন চৌধুরী। বাবুকে নাও, তোমাকে দেখে আসতে চাইছে। চোয়াল শক্ত করল আফ্রিদ। অনামিকার তার ছেলেকে সহ্য করতে পারে না সে। যতই দূরে থাকতে চায় ততই কাছে এসে ভিড়ছে। ডিসগাস্টিং। আনারকলিকে বলো তার ছেলেকে কোলে নিতে। আফ্রিদ। চোখ পাকালেন তিনি। বাচ্চার সাথে কি? বাচ্চার মায়ের সাথে যা ইচ্ছে তাই, বাচ্চার সাথে কিছু না। বাচ্চাদের সাথে ফেরেস্তা থাকে।
পাশে এসে বসলো নিশান। আফিকের ফুলো ফুলো গালগুলো টিপে টুপ টুপ করে অনেকগুলো চুমু খেলো। বাচ্চাটা খুবই কিউট, ঠিক দেখতে তোমার মতো, সারাক্ষণ চুমু খেতে মন চায়। আর ইচ্ছে করে ওর মাকে শুদ্ধ ওকে নিয়ে যেতে। অবশ্য ওর মা রাজি থাকলে নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। চোয়াল শক্ত করলো আফ্রিদ। কার না কার বাচ্চা এখন তাকে বাবা বানাচ্ছে, সব তার মায়ের কারণে হচ্ছে। আর এদিকে নিশান ছ্যাঁচড়ামো করছে কেন এক বাচ্চার মায়ের জন্য? এটা কেমন অভদ্রতা! ভাবি আমি এখানে, আমার কফিটা দিয়ে যাও। আফ্রিদের কোলে উঠে খেলতে লাগলো ছোট্ট আফিক। ভীষণ খুশি সে, যেন কতদিন পর কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েছে। হাত পাতলো নিশান, কিন্তু তার কোলে এলো না, বরং করে কেঁদে উঠল। আফ্রিদির নাম মুখ কান এক করে সব চাটতে লাগলো। বিরক্ত লাগলেও চুপ করে রইল। বাচ্চা পছন্দ করে না সে, এবার সেটা যার বাচ্চাই হোক না কেন। এবার দুই গালে চাটতে লাগলো, এরপর নাক চুষতে লাগলো। আচমকা ছোট্ট ছোট্ট চিরল বিরল দাঁত দুটো দিয়ে কিচ করে কামড় দিল নাকে। আহ করে আর্তনাদ করে উঠল আফ্রিদ। শব্দ করে হেসে ফেলল নিশান। তা দেখে ছোট্ট আফিকও খটখট করে হেসে উঠল, যেন সে খুব মজা পেয়েছে। কফি নিয়ে এলো অনামিকা। দেখলো নাক ডলছে আফ্রিদ, কামড় দেওয়ার স্থানে এবার চাটতে লাগলো। এরপর আবার গালে। ধৈর্য লিমিটেশন ক্রস করলো বাবুটা। ভীষণ বিরক্ত হলো আফ্রিদ। ভাইয়া আপনার কফি। বাবু কি করছে দেখো ভাবি। দেখলো আফ্রিদির নাকে চিরর বিরর দাঁত দুটো বসিয়ে দিয়েছে। টকটকে লাল হয়ে গেছে আফ্রিদির নাকটা, দাগও বসে গেছে। আতঙ্কিত হয় অনামিকা। দুঃখিত, ও ছোট্ট মানুষ, বুঝতে পারিনি, আমার কাছে দিন। কফি খাবো। এক মগ কফি নিয়ে দ্রুত রুমে আসো। ভয়ার্ত চোখে তাকায় অনামিকা। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাচ্ছি। ভয়ে ভয়ে কফি বানাতে যায় অনামিকা। আফ্রিদির চাহনি আর আচরণ ভীষণ অস্বাভাবিক লাগলো, বুকটা ধুকপুক করতে লাগলো। আবার কোনো অঘটন ঘটবে না তো? আফরা, হ্যাঁ বাবুটাকে কোলে নে তো। কোলে নিতে চাইলে যেতেই চাইলো না বাবুটা, বরং আফ্রিদির কাঁধ ধরে দাঁড়ায়। আবারও নাক চুষতে লাগলো, গলা জড়িয়ে ধরে দুই হাত দিয়ে পা পা করতে লাগলো। বড্ড শিয়ানা এই আনারকলি, ছেলেকে এখন পাপা ডাকও শিখিয়েছে। মনে মনে বলল আফ্রিদ। জোর করে আফিকে কোলে তুলে নিল আফরা। অনামিকাকে পছন্দ না হলেও বাবুটিকে খুব ভালো লাগে তার। দ্রুত রুমে চলে গেল আফ্রিদ। কেঁদে উঠল আফিক। বাবুকে নিয়ে মলিন মুখে সোফায় বসে রইল আফরা। কিছুক্ষণ পর এক মগ কফি নিয়ে এলেন মাহরিন চৌধুরী। মেয়ের হাতে মগটি তুলে দিয়ে বাবুকে কোলে তুলে নিলেন। এক পলক তাকিয়ে মেয়ের পাশে বসলেন। মায়ের দিকে তাকায় আফরা। কিছু বলবে আম্মু? বলো। কফিতে চুমুক বসায় আফরা। তুমি তো জানো আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। তো শোনো, একটা মেয়ে অনেক আশা ভরসা এবং অনেক স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে আসে। তুমি তার শ্বশুর শাশুড়ি অথবা ননদ হতে পারো। তাকে আপন করে নিতে না পারলে অন্তত কষ্ট দিও না, কটু কথা শুনিও না তাকে। তাকে তার মতো করে ভালো থাকতে দিও, নাক মুখ কুচকিও না, ইগনোর করো না, কখনো কারো রুহের অভিশাপ নিও না। মনে রেখো তোমাকেও একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাকে বলছো? আমি তো কাউকে কিছু বলিনি আম্মু। অনামিকার সাথে গম্ভীর হয়ে থাকছো, এটা কি ঠিক? জাস্ট ইগনোর করছি। এটা ঠিক নয় আফরা, একদিন তুমিও কারো সংসারে বউ হয়ে যাবে, ভাবি হয়ে যাবে। অনামিকাকে তুমি যেমন ইগনোর করছো, তোমাকে করলে কেমন ফিল হবে একবার ভাবো। মাথা নোয়ালো আফরা। আই এম সো সরি আম্মু, আমি খুব ভালো ননদ হয়ে যাব। আজকের পর কখনো কেউ অভিযোগ করতে পারবে না ননদ হিসেবে আফরা খারাপ। মৃদু হাসলেন মাহরিন চৌধুরী। মেয়ের মাথায় হাত বুলিয়ে আফিককে দুটো চুমু খেয়ে কোলে তুলে দিয়ে কফির মগটা নিয়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর এক মগ কফি নিয়ে রুমে ঢুকলো অনামিকা। কাপা কাপা হাতে এগিয়ে ধরলো আফ্রিদির দিকে। অনামিকার হাতের দিকে তাকায়, ঠক ঠক করে মগটা কাঁপছে। এত ভয়! ভয়ার্ত চোখে তাকালো অনামিকা। চোখে মুখে কেমন অসহায়ত্ব এবং আতঙ্কের ছাপ বিদ্যমান। আপনার কফি। মগটা তুলে নেয় আফ্রিদ। যাওয়ার খুব তাড়া তাই না? আচমকা গরম কফি ঢেলে দিল হাতে। চিৎকার করতে নিতে শক্ত করে মুখে চেপে ধরল আফ্রিদ। চিৎকার করতে দিল না, বরং চিৎকার করতে না পেরে আচমকা জ্ঞান হারালো অনামিকা। বাবুকে নিয়ে রুমে ঢুকলো আফরা। দেখলো আফ্রিদ দাঁড়িয়ে রয়েছে আর ফ্লোরে পড়ে আছে অনামিকা। পাশে কফি পড়ে আছে। এক প্রকার ছুটে এলো। কি করেছো ওকে? তুই এখানে কি করছিস? কি করেছো তুমি? সামনে থেকে যা। আফরা গেল না। অনামিকাকে পছন্দ করে না তা ঠিক, কিন্তু তাই বলে ভাইয়ের অমানবিক আচরণ মানতে পারল না। দেখলো ডান হাতটা টকটকে লাল এবং ফোসকা ফুটেছে। আতঙ্কে উঠল আফরা। গরম কফি ঢেলেছো তাই না? মৌন রইল আফ্রিদ। কি করেছো? যাবি এখান থেকে? মাকে ডেকে আনলো আফরা। এক প্রকার ছুটে আসেন তিনি। অনামিকাকে ফ্লোরে এবং তার হাতে ফোসকা দেখতে হিতাহিত জ্ঞান ভুলে আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারলেন ছেলের গালে। হতভম্ব হয়ে গেল আফ্রিদ। এমনটা কেন করলে? বেশ করেছি, এটাই ডিজার্ভ করে ও। পৃথিবীর বুকে নারী হলো পুরুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই রকম নিয়ামত আর কিছুই হয় না। আর তুমি একের পর এক যন্ত্রণা দিয়েই যাচ্ছ, নিয়ামতকে পায়ে ঠেলে দিচ্ছ। আগুন চোখে তাকালো আফ্রিদ।
তুমি যদি আমার মা হতে তাহলে এমন মেয়েকে আমাকে বিয়ে। কষিয়ে আরও একটা থাপ্পড় মারলেন। একদম চুপ, মুখ বন্ধ, কোনো কথা নয়। ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করলো আফরিদ। অনামিকার জন্য খুবই খারাপ লাগলো আফরার। নিশ্চয়ই সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে। আহারে, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাবুটা তার কোলে হাসছে। যদি বুঝতে পারতো তার মায়ের কষ্ট তাহলে কি করতো বাবুটা। মন খারাপ হয়ে গেল আফরার। আইস ব্যাগ এনে হাতে দিতে লাগলো। কেমন ভাই তুমি আমার! কিভাবে পারলে একটা এতিম মেয়ের উপরে এমন বর্বর নির্যাতন করতে? একবার, দুবার, তিনবার, কয়বার করেছো তুমি? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। এই মেয়ে একটা সুবিধালোভী। ক্ষিপ্ত হলেন মাহরিন চৌধুরী। যেই পুরুষ নারীর সম্মান নিয়ে খেলে সে কোনোদিন পুরুষ হয়ে ওঠার যোগ্য না। মেরুদণ্ডহীন পুরুষ। পুরুষত্ব নিয়ে কথা বলবে না। ওকে ডেকে এনে ওর সাথে এমনটা কেন করলে? ক্যারেক্টারলেস মেয়ে একটা। কার সাথে কি করেছে? পুরুষদের গা ঘেঁষা অভ্যেস। তুমি সাধু? ক্ষুব্ধ হলো আফরিদ। এই সব রাগ জিদ আমাকে দেখাবে না, খবরদার। বাসা থেকে বেরিয়ে গেল আফরিদ। একজন ডাক্তারকে কল করে বাসায় আনলেন মাহরিন চৌধুরী। অনামিকার প্রাথমিক চিকিৎসা করে মেডিসিন দিয়ে চলে গেলেন তিনি। নাইলা খাতুন এবং মোর্শেদ খাতুন বুঝতে পারলেন না হঠাৎ কি হয়েছে অনামিকার। সকালের পর রুম থেকে আর একবারও বেরোতে দেখা গেল না। সারাক্ষণই রুমের ডোর বন্ধ করে রয়েছে। তবে কিছু তো একটা হয়েছে গেস করলেন। মাহরিন চৌধুরী ওনাদের জানালেন অনামিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং তার পর্যাপ্ত রেস্টের প্রয়োজন। আফ্রিদির বিয়ে, বউ, বাচ্চার বিষয়টি কোনোভাবেই নিতে পারছেন না মোর্শেদা বেগম এবং মীরা। মাত্র এক সপ্তাহের জন্য বাবার বাড়িতে গিয়েছিলেন ভাতিজির বিয়ের অনুষ্ঠানে। বাসায় ফিরতেই শুনতে পান আফ্রিদ নাকি বছরখানেক আগে বিয়ে করে বাচ্চাও নিয়েছে। আর সেই ব্যাপারটি গোপন করে হুট করে বউ বাচ্চা নিয়ে এসে বাবা মাকে সারপ্রাইজ দিয়েছে। ব্যাপারটা নিতে পারছেন না ওনারা কেউ। মা, আমি এখন কি করব বলো তো? সহ্য হচ্ছে না ওই মেয়েটাকে। আপদ তাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে? মেয়ের কানে কানে শিখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। পারবি না? ওই মেয়েটাকে তো এই বাসা থেকে আমি বের করেই ছাড়বো। আড়াল থেকে শুনতে পান মাহরিন চৌধুরী। ভাবতেও পারেননি আপন যা আর ভাতিজির এমন ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। ঠিক এর কিছুক্ষণ পর টলতে টলতে প্রায় বেশ রাত করে বাসায় ফিরল আফরিদ। নেশা করা এবং রাত করে বাসায় ফেরা এটা তার পুরনো অভ্যাস। রুমে ঢুকতে নিতেই আচমকা টান পড়ল হাতে। বিরক্ত হয়ে নিভু নিভু চোখে তাকায় আফরিদ। দেখল সেজে গুজে দাঁড়িয়ে আছে অনামিকা। আনারকলি, এই আনারকলি। আচমকা জড়িয়ে ধরতে চুপ হয়ে যায় আফরিদ। রুমে ঢোকাতে নিতেই আচমকা থাপ্পড় পড়ল মীরার গালে। হতভম্ব হয়ে যায় মা মেয়ে দুজন। আনারকলিকে থাপ্পড় মারলে কেন মা? নেশাখোর ছেলে। নিজের রুমে যাও বলছি। নিভু নিভু চোখে মায়ের দিকে তাকায় আফরিদ। আনারকলি এখানে? নিজের রুমে যেতে বলেছি তোমায়। মীরার থেকে টেনে ছাড়িয়ে নিলেন ছেলেকে। এই, আপনি আমাকে থাপ্পড় মারলেন কোন সাহসে? একটা অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা করে না? লজ্জা তো আপনার করা উচিত। কষিয়ে আর একটা থাপ্পড় মারলেন। আপনি আমার মেয়ের গায়ে হাত তুললেন কেন ভাবি? তো কি চুমা দিব? আপনি আমার মেয়ের গায়ে হাত তুলতে পারেন না। আড়াল থেকে ব্যাপারটা লক্ষ্য করলো আফরা। এগিয়ে এলো সে। এতদিন তোকে ভালো জানতাম মীরা, কিন্তু তুই আজ তোর চূড়ান্ত রূপ দেখিয়ে দিলি। এখনও কিছুই দেখায়নি। এই মেয়ে, একদম চুপ। আমার ছেলের বউ বাচ্চা থাকার পরেও কিভাবে এমন জঘন্য কাজ করতে নিলে তোমরা মা মেয়ে? তোমাদের সাহস তো দেখছি কম নয়। আফরিদকে আমি ভালোবাসি, আপনি কি জানেন না? আমার ছেলে তোমাকে ভালোবাসে। একজন বাসলেই হলো। লজ্জা করে না এইসব কথা বলতে? লজ্জা করবে কেন? অনামিকার শাড়ি গয়নাগাটি চুরি করে এনেছো কেন? প্রয়োজন হয়েছিল তাই। চোরের মায়ের বড় গলা। ওই অনামিকাকেই বাড়ি থেকে বের করে ছাড়বো আমি। আফরা, এখন বুঝতে পেরেছো কার সাথে এতদিন মিশেছো? আর তুমিও শোনো, এই বাড়িটা আমার, আফ্রিদির না, আফ্রিদির বাবারও না। আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা ডিসাইড করব আমি, তুমি না। আমিও দেখে নেব। শোনো, যারা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের লক্ষ্য পরিকল্পিতভাবে অন্যের জীবনে প্রবেশ করে, কারো জীবনের শান্তি কেড়ে নিতে চায়, তাদের জীবনের কোনো ভালো পরিকল্পনা কখনোই পূরণ হয় না। তোমাদেরও হবে না, দেখে নিও। হাত ধরে টেনে নিয়ে এলো আফরিদকে। নেশায় বুঁদ হয়ে আছে সে। তোকে আমার চাচাতো বোন ভাবতেও ঘৃণা হচ্ছে মীরা। চেঁচামেচির শব্দে রুম থেকে সব দেখল নাবিলা। কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না কিছুই। মীরার সাথে তার সম্পর্ক ভালো না। তার এই বাড়িতে আসাটাও মীরার পছন্দ না। আফরিদকে নিয়ে রুমে ঢুকলেন মাহরিন চৌধুরী। অনামিকা জেগেছিল। হাতের ব্যথায় ঘুমোতে পারছে না, টনটন করছে। অনামিকা, ও নেশা করে এসেছে, ওকে সামলাও। আফরিদের দিকে তাকাতেই ভয়ে গুটিয়ে গেল অনামিকা। চোখ মুখ কেমন লাল, বোঝাই যাচ্ছে মারাত্মক নেশা করেছে। শেষবারের মতো তোমাকে বলছি, নিজের স্বামীকে আঁচলে বাঁধো। তোমার শত্রুরা তাদের কাজে নেমে পড়েছে। আতঙ্কিত হলো অনামিকা। ওকে ধরো, ফ্রেশ করাও।
এরপর কি করবে তুমি ভালো জানো, মনে রেখো তোমার যাওয়ার সকল পথ বন্ধ। তাই ওকে কিভাবে আঁচলে বেঁধে সংসার রক্ষা করবে সেটা তোমার দায়িত্ব। দাঁড়াতে পারল না আফরিদ, শুয়ে পড়ল। চলে গেলেন মাহরিন চৌধুরী। ভীষণ রাগ হচ্ছে মীরার উপরে, কত বড় সাহস মেয়েটার। সাহস দেখে অবাক হচ্ছেন তিনি। যার বাড়িতে থাকছে, যার খাচ্ছে, যার পড়ছে তার সাথে স্বর উঁচিয়ে কথা বলছে। এই বাসা থেকে বের করে দিলে কোথায় গিয়ে উঠবে সেই বিবেক আছে? একদম ফুটপাত কিংবা গাছের তলায় থাকতে হবে সেই মেয়ের আবার বড় গলা। এদিকে কতক্ষণে আবার অনামিকার শাড়ি গয়নাগাটি চুরি করে নিয়ে গিয়েছে, অথচ অনামিকার খবর নেই। এখন থেকে সাবধানে রাখতে হবে সব। আর অনামিকাও যে কি, এত বোকা হলে কিভাবে হবে? বোকা দেখে লাঞ্ছিত হতে হয়েছে অসংখ্যবার। আফ্রিদির শার্ট এবং জুতো খুলে ঠিক করে শুইয়ে দিল অনামিকা। নড়ে চড়ে অস্পষ্ট স্বরে ঘুমিয়ে উঠে ঘুমিয়ে গেল আফ্রিদ। মানুষটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অনামিকা। ভীষণ সুন্দর এক পুরুষ, কিন্তু আচার আচরণ খুবই জঘন্য। কে বলবে ঘুমিয়ে থাকা মানুষটা যখন জেগে থাকে তখন তাকে পাশবিক নির্যাতন করে। টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ল দুই গাল বেয়ে। প্রার্থনা করলো মানুষটা যেন দ্রুত খুব ভালো হয়ে যায়। লাইট অফ করে সেও বাবুর দিকে চেপে মাঝখানে শুয়ে পড়ল। নড়ে চড়ে আবারও ঘুমের ঘোরে ঘুমিয়ে উঠল আফরিদ। অনামিকার দিকে ফিরতেই নেশার ঘোরে হঠাৎ বেলি ফুলের সুবাস পেল। বালিশের মধ্যে নাক মুখ ঘষে আরও একটু এগিয়ে গেল। নাক দিয়ে সুবাসের উৎস খুঁজতেই বুঝতে পারল অনামিকার শরীর থেকে বেলি ফুলের সুবাস আসছে। চট করে তাকাতেই দেখল অনামিকার লম্বা লম্বা চুলগুলো ছাড়া পিঠের নিচে পড়ে আছে। কিন্তু আজ খোপায় মালা নেই। আচমকা কাছে টেনে আনতেই ঘাবড়ে গেল অনামিকা। কিছু বলতে না দিয়ে সবগুলো চুলের মধ্যে নাক মুখ ডোবালো। শ্বাস আটকে রইল অনামিকা। তোমার বেলি ফুল পছন্দ আনারকলি? খুব শান্ত কণ্ঠস্বর আফ্রিদির। তবুও ভয়ে ভয়ে প্রতিউত্তর করল, আজ থেকে প্রতিদিন বেলি ফুলের মালা পরবে। কেন? তোমাকে দেখতে ভালো লাগে। কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না। কথাটা বলতেই গলার স্বর কেঁপে উঠল। কিছু বলল না আফ্রিদ। অনামিকার অশ্রুসিক্ত নয়নজোড়ার দিকে তাকিয়ে রইল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো অনামিকা, কিন্তু পারল না। আচমকা গলায় মুখ ডোবায় অপ্রত্যাশিতভাবে আবারও জড়িয়ে যায় দুজন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে। সকালে শাওয়ার নিয়ে শাড়ি পরে বাবু কিনে দ্রুত রুম ছাড়ল অনামিকা। আজ আবার কোন শনি ঘুরছে তা সে আন্দাজ করতে পারছে না। ভালো কিছু যে কপালে নেই তা সে খুব ভালো করে জানে। হাত এখনও ভালো হয়নি, শরীরে এখনও প্রচণ্ড জ্বর। সোফায় বসে বাবুকে স্যারেলাক্স খাওয়াতে লাগলো। হঠাৎ নিশান এসে পাশে বসলো। তবে খেয়াল করেনি অনামিকা। তোমার হাতে কি হয়েছে? ভোরকে গিয়ে হাতটা লুকিয়ে ফেললো অনামিকা। কিছু না। হাত লুকোলে যে? ও কিছু না। অনামিকা, তোমার জ্বর ভালো হয়েছে? জি আম্মা। কপালে হাত রাখতেই দেখলেন গা পুড়ে যাচ্ছে জ্বরে। সবার সাথে মিথ্যা বললেও আমার সাথে বলবে না। মাথা নোয়ালো অনামিকা। যাও মেডিসিন খাও, বাবুকে আমার কাছে দাও। ভাবির হাতে কি হয়েছে ফুপি? কি আর হবে, গরম পানি পড়েছে কিভাবে যেন। ও, তো ডাক্তার দেখাচ্ছ না যে? কে নেবে? আমি তো খুব ব্যস্ত। সমস্যা নেই, আমি নিয়ে যাব। ঘাবড়ে গেল অনামিকা। মানুষটা জানতে পারলে মেরেই ফেলবে তাকে। আরে না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য এদিকেই আসছিল আফরিদ। ছেলেকে খানিক জেলাস ফিল করানোর জন্য বললেন, নিশান, পারলে তোমার ভাবিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও তো। আফরিদকে দেখে ঘাবড়ে গেল অনামিকা। দুরু দুরু করে কাঁপতে লাগলো তার বুকটা।